তো শুরু করি আজকের ভিডিও। আজকে আমরা আলোচনা করব ভয়েস চেঞ্জ নিয়ে। তোমরা প্রত্যেকে জানো ভয়েস চেঞ্জ কতটা বেশি ইম্পর্ট্যান্ট আমাদের এক্সামের জন্য, স্পেশালি যে এক্সামে ইংলিশ পার্টটা রয়েছে, যে কোনো এক্সাম। আর আমি টোটাল ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করার চেষ্টা করব যাতে ম্যাক্সিমাম এক্সাম যাতে এর মধ্যে কভার হয়ে যায়। অনেক ডিটেলসে আলোচনা হবে, তো কোনো টেনশন করো না, কিন্তু 100% কনসেন্ট্রেশন রাখবে। স্পেশালি এটা ফার্স্ট ভিডিও, আর ফার্স্ট ভিডিওতে খুব মনোযোগ সহকারে দেখবে, কারণ এই প্রথম ভিডিওটাই হবে টোটাল ভয়েস চেঞ্জের ফাউন্ডেশন। তো আমরা জানি প্রত্যেকেই যে ভয়েস চেঞ্জ সম্পর্কে সাধারণ নলেজ তো রয়েছে, যে কটা ভাগে ভাগ করা যেতে পারে, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। তো এগুলো সম্পর্কে আমি বলবো। তার আগে একটা ছোট্ট কাজ দিচ্ছি তোমাদের। এখানে সাতখানা সেন্টেন্স আছে, এই 7খানা সেন্টেন্সকে ভালো করে পড়ো, আর পড়ে আমাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো যে কোনটা অ্যাক্টিভ ভয়েস হবে আর কোনটা প্যাসিভ ভয়েস হবে। প্রত্যেকটা পড়ো, দরকার হলে ভিডিও পজ করো, পজ করে নিজে পড়ো, আর পড়ে পাশে মনে মনে ভাবো যে প্রথমটা অ্যাক্টিভ হবে নাকি প্যাসিভ, দ্বিতীয়টা অ্যাক্টিভ হবে না প্যাসিভ, এরকম করে 7খানা চেক করো। চলো এবার আমরা এক এক করে চেক করি। সবার প্রথমে দেখলাম যে শি রোট আ নোভেল। শি রোট আ নোভেল, এটা তোমরা ম্যাক্সিমাম জনা করেছো অ্যাক্টিভ ভয়েস। ঠিক আছে, অ্যাক্টিভ ভয়েস। কেন হচ্ছে না, কি ব্যাপার, এগুলো ধীরে 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 করে আলোচনা করবো। কোনো টেনশন নেবে না, শুধুমাত্র দেখতে থাকো, শুনতে থাকো ভালো করে। দ্য হাউস ওয়াজ পারচেসড বাই অ্যান এল্ডারলি কাপেল। দ্য হাউস ওয়াজ পারচেসড বাই অ্যান এল্ডারলি কাপেল। তোমরা বললে যে স্যার এই সেন্টেন্সে না একটা বাই আছে, বাই। আর বাই প্রিপোজিশন যেখানেই থাকে সেটাকে আমরা প্যাসিভ ভয়েস বলে বলি, প্যাসিভ ভয়েস বলে আমরা এটাকে আলোচনা করি। 3 নম্বর সেন্টেন্সে চলে আসি। থাউজেন্ডস অফ পিপল হ্যাভ অলরেডি রেড। উচ্চারণটা কি হবে? রেড, রিড নয়। কেন রেড হলো? কারণ এখানে হ্যাভ আছে, হ্যাভের পরে আমাদের কি বসে? V3 বসে। আর রিডের V3-র যে উচ্চারণটা হয় সেটা হচ্ছে রেড। হিজ নিউ বুক, এই সেন্টেন্সে দেখো 3 নম্বর সেন্টেন্সে কোনো জায়গায় বাই প্রিপোজিশনটা আছে? কোনো জায়গায় নেই। তাহলে একে আমরা কি বলবো? অ্যাক্টিভ ভয়েস। ঠিক সেরকমভাবে প্রথমে একটা শি রোট আ নোভেল, কোনো বাই ছিল প্রিপোজিশন? ছিল না, তাই একে আমি অ্যাক্টিভ ভয়েস দিলাম। 4 নম্বরে চলে আসি। দ্য বয় স্যাং আ সং, এটা কি কোনো রূপ বাই আছে এখানে? তোমরা বললে নেই, তাহলে তোমরা একে কি করে দেবে? অ্যাক্টিভ ভয়েসে মার্ক করে দেবে। আই অ্যাম ওয়াচিং আ মুভি, আমি একটি টিভি দেখছি, আমি একটি মুভি দেখছি, তাকে কি করে দেবে? অ্যাক্টিভ ভয়েস, কারণ এখানে কোনো বাই নেই। এ ফেমাস পিয়ানো পিস উইল বি পারফর্মড, কোনো বাই আছে এখানে? বাই নেই, তাই তোমরা কি করে দিলে? অ্যাক্টিভ ভয়েসে পরিণত করলে। হিজ নিউ বুক হ্যাজ অলরেডি বিন রেড, অলরেডি বিন রেড, উচ্চারণ হবে রেড, কারণ এখানে হ্যাজ আছে, তাই এটা V3, উচ্চারণ হবে রেড। এখানে কোনো বাই আছে? বাই নেই, তাই এটা আমাদের কি হয়ে গেল? অ্যাক্টিভ ভয়েস। আর আমি যেমন করে বললাম, তোমরাও যদি সেম প্রসেস ফলো করো তাহলে কিন্তু তোমাদের কনসেপ্ট টোটালি কিন্তু রং। ছোটোবেলায় এটা আমাদের কাছে ঠিক ছিল যে শুধুমাত্র বাই, মনোযোগ সহকারে শুনবে। ছোটোবেলায় আমাদের কাছে কনসেপ্ট ছিল যেখানে বাই থাকবে, বাই অনুসারে যদি আমরা কার্যকলাপ করি, যেখানে আমরা যে সেন্টেন্সে বাই দেখব তারপরে বাই যদি থাকে তবে তাকে আমরা কি বলবো? প্যাসিভ ভয়েস বলবো। কিন্তু কনসেপ্ট এখানে টোটালি কিন্তু ক্লিয়ার নয়। কারণ দেখো, যদি এই কনসেপ্ট অনুসারে করো তাহলে কিন্তু তুমি সেন্টেন্স মানে কোনটা প্যাসিভ ভয়েস কোনটা অ্যাক্টিভ ভয়েস তুমি কিন্তু চিনতে ভুল করে দেবে। আর এক্সামে কিন্তু এখন বর্তমানে এই জাতীয় সেন্টেন্সই দিচ্ছে যেখানে বাই থাকছে না। তো চলো আমরা এবার অরিজিনালিভাবে একটুখানি বোঝার চেষ্টা করি, ভালো করে বুঝবে। একটা কনসেপ্ট যেটা তোমরা বলো যে সেন্টেন্সে বাই থাকে, যে সেন্টেন্সে বাই থাকে মানে বাই প্রিপোজিশনের পরে যখন এজেন্ট থাকে তখন তাকে আমরা বলি প্যাসিভ ভয়েস, এটা তোমরা বলো। কিন্তু আমি বলবো যে এই জিনিসটাকে ফলো যদি করতে চাও তো করতে পারো, কিন্তু একে বেশি গুরুত্ব দিও না। যাকে গুরুত্ব দেবে সেটা হচ্ছে 2 নম্বরে আমি যেটা লিখছি। যে সেন্টেন্সে বি ভার্ব থাকবে, বি ভার্ব, আর বি ভার্বের পরে যদি ভার্বের মানে মেইন ভার্বের যদি থার্ড ফর্ম থাকে, এই কম্বিনেশন যদি কখনো পেয়ে যাও তখন তাকে ডাইরেক্ট বলবে এটা প্যাসিভ ভয়েসে আছে। আমার কথা বুঝতে পারলে? চলো আরেকবার আমি এই জিনিসটাকে ডিটেলসে আলোচনা করে দিই তোমাদের কাছে, খুব ভালো করে বুঝবে। টোটাল জিনিসকে খুব ভালো করে বুঝে নেবে যা যা জিনিস আমি বলবো। সাপোজ ধরে নাও বি ভার্ব, আমি বললাম যে কোনো সেন্টেন্সে যদি বি ভার্ব থাকে, এবার বি ভার্ব মানেটা কি? বি ভার্ব মানে বি ভার্বের মধ্যে অনেক ক্যাটাগরি পড়ে যায়, যেমন কিছু কিছু ভাগ করি আমরা। যেমন যেখানে রয়েছে অ্যাম আছে,
পরে যাই ইজ পরে, আর রয়েছে, এগুলোকে আমরা সব প্রেজেন্ট টেন্সে ইউজ করি। অথবা বি স্বয়ং যদি থাকে, অথবা এরই পাস্ট টেন্সের কথা যদি আমরা ভাবি, ওয়াজ অথবা অয়ার, অথবা যদি আমাদের কাছে যদি বিন বলে থাকে এটা বি ভার্বেরই ফ্রম, অথবা যদি বিং বলে থাকে এটাও বি ভার্বেরই ফ্রম। বি ভার্বের এই কটা রূপ যদি আমাদের কাছে থাকে, আর এর পরে যদি মেন ভার্বের V3 ফর্ম থাকে, তখন তাকে আমরা ডাইরেক্ট বলবো প্যাসিভ ভয়েস। কথাটা খুব ভালো করে মাথায় নিয়ে নেবে। তাহলে বি ভার্বের পরে যখন V3 ফর্ম থাকে, এবার বি ভার্ব মানে কি কি আমি লিস্ট এখানে লিখে দিয়েছি। এম ইস আর, বিও থাকতে পারে, ওয়াজ ওয়ার, বিন বিং, এগুলোর পরে যদি মেন ভার্বের V3 ফর্ম থাকে তবে তাকে প্যাসিভ ভয়েস বলবো। আমাদের বাই আছে কি নেই সেন্টেন্সে এটা দেখার কোনো কিন্তু দরকার নেই। সুতরাং ঠান্ডা মাথায় জাস্ট এবার আমরা চেক করব কোথায় হচ্ছে বি ভার্ভ আর তারপরে V3 রয়েছে, এটাই আমরা চেক করব, অন্য কোনো কিছু না। আর সেই অনুসারে আমরা বিবেচনা করব যে কোনটা অ্যাক্টিভ ভয়েস আর কোনটা প্যাসিভ ভয়েস। মানে আমি সবার প্রথমে তোমাদেরকে চেনাচ্ছি কোনটা অ্যাক্টিভ ভয়েস আর কোনটা প্যাসিভ ভয়েস। তো প্রথমটা পড়ি, সি রোট আ নোভেল, মানে সে রোট মানে আমরা জানি V2, এটা হচ্ছে রাইটের পাস্ট ফর্ম। সে লিখেছিল একটি নোভেল। তো এখানে কোনো বি ভার্ব আছে? বি ভার্ব অ্যাম ইজ আর, ওয়াজ ওয়ার, বিন বিং, বি, এরকম কেউ আছে? কেউ নেই। V3 আছে? নেই। তাহলে একে কি বলবো? অ্যাক্টিভ ভয়েস বলবো। ক্লিয়ার হলো ব্যাপারটা? অথবা আগে এই জিনিসটাকে বলে দিই, তারপর অ্যাক্টিভ ভয়েস চেনার অর্থ অনুসারে কিভাবে চিনতে পারি সেটাও আমরা পরে আলোচনা করব। দ্বিতীয় নম্বরে চলে আসি, দ্য হাউস ওয়াজ পারচেসড বাই অ্যান এল্ডারলি কাপেল। তোমরা বললে এখানে বাই আছে তাই এটা প্যাসিভ ভয়েস, একদম ঠিক বলেছ। তো এর সাথে সাথে আমরা চেক করি আমাদের বি ভার্বের যে কনসেপ্ট আছে, বি ভার্বের পরে V3, তার সেই কনসেপ্ট আলোচনা করি। দেখো এখানে কি ওয়াজ কি বি ভার্বের মধ্যে পড়ে? একদম পড়ে। ওয়াজ হচ্ছে বি ভার্ব। আর তারপর রয়েছে পারচেসড, এটা কোন ফর্ম? এটা হচ্ছে V3 ফর্ম। বি ভার্বের পরে যদি V3 থাকে তবে তাকে আমরা কোন ভয়েস বলবো? প্যাসিভ ভয়েস বলবো। এবার তোমরা যদি জিজ্ঞাসা করো যে এর মানেটা কি স্যার একটু বলে দেবেন? হ্যাঁ অবশ্যই। দ্য হাউস ওয়াজ পারচেসড, এই বাড়িটাকে, এই যে বিল্ডিং, হাউস মানে বিল্ডিং, আর হোম মানে কিন্তু বিল্ডিংটা নয়। হোম মানে হচ্ছে নেটিভ প্লেস বলতে পারো। হাউস মানে সেই বিল্ডিংকে, সাপোজ তুমি তিনতলা বাড়িতে বাস করো, দোতলা বাড়িতে বাস করো, তাহলে ওকে কি বলবে? হাউস বলবে। আর তুমি যে অঞ্চলে থাকো, মানে তুমি যে বাড়িতে থাকো তাকে হাউস বলবে, সেই বাড়ির বিল্ডিংটাকে হাউস বলবে। আর যে এরিয়াতে থাকো তাকে বলবে হোম, মানে হোম প্লেস, নেটিভ প্লেস। বুঝতে পেরেছি? তো হাউসের ইউজটাকেও একটু খেয়াল রাখবে। চলো মানে দেখি, দ্য হাউস মানে এই যে বিল্ডিং যেখানে আমি বাস করি, ওয়াজ পারচেসড কেনা হয়েছিল। ওয়াজ পারচেসড মানে কেনা হয়েছিল। ওয়াজ আছে তার মানে অতীতে, কেনা হয়েছিল কার দ্বারা? বাই মানে হচ্ছে দ্বারা, কার দ্বারা? অ্যান এল্ডারলি কাপল। এল্ডারলি মানে বয়স্ক কাপেল, একটা কাপেল যারা বয়স্ক কাপেল তাদের দ্বারা হচ্ছে এই বাড়িটাকে কেনা হয়েছিল। আরও বলে দিই, এই যে কাপেল যেটা রয়েছে যদি পার্টস অফ স্পিচ অনুসারে ভাবো তবে এটা নাউন হয়ে গেল, আর এল্ডারলি হয়ে গেল আমাদের অ্যাডজেক্টিভ। আর এই নাউনের জন্য এখানে কি বসে গেল? আর্টিকেল বসে গেল। আর এই আর্টিকেলটা কেন বসছে? এন কেন বসছে? এও তো বসতে পারতো। দেখো এখানে ই আছে, ই দ্বারা শুরু, আর উচ্চারণটা মেন আর কি, এল্ডারলি ভাওয়েলের মতো উচ্চারণ আসছে। আমরা জানি AEIOU এরকম সাউন্ড আসলে তাকে আমরা কি বসাবো? এন ইউজ করব। তো সেই কারণে এন বসেছে। মিনিং বুঝতে পারলাম? বাড়িটাকে কেনা হয়েছিল, হাউসটাকে কেনা হয়েছিল। আমি এক্সপ্লেন করব পরবর্তী স্লাইডগুলোতে, চিন্তা করো না কোনো কিছু। 3 নম্বরে চলে আসি, এখন জাস্ট আমি চিনিয়ে দিই ব্যাপারটা। থাউজেন্ডস অফ পিপল হ্যাভ অলরেডি রেড হিজ নিউ বুক। হাজার ব্যক্তিরা, থাউজেন্ডস অফ পিপল মানে হচ্ছে হাজার ব্যক্তিরা। কত হাজার আমাদের জানা নেই, ইনডেফিনেট, একে বলা হয় ইনডেফিনেট, মানে নির্দিষ্ট করে বলা নেই। কিন্তু যদি থাকতো 2000, ডেফিনেট, নির্দিষ্ট। থাউজেন্ডস অফ পিপল হাজার ব্যক্তি, লাখস অফ পিপল লক্ষ ব্যক্তি, হান্ড্রেডস অফ পিপল শত ব্যক্তি। বুঝতে পেরেছি? যেহেতু এখানে থাউজেন্ডস, হান্ড্রেডস এগুলো যদি থাকে তারপরে আমাদের কি ভার্ব চলে আসে? প্লুরাল ভার্ব চলে আসে।
ক্লিয়ার হলো? তো চলো আমরা দেখি এখানে কোনো রকম বি ভার্বের সাথে V3 আছে কিনা। আমি দেখতে পেলাম এখানে তো কোনো বি ভার্বই নেই, এখানে হ্যাভ ভার্ব আছে, এখানে হ্যাভ আছে কিন্তু বি ভার্ব বলে কেউ নেই। এখানে V3 আছে কিন্তু তার আগে কি বি ভার্ব আছে? বি ভার্বের সাথে V3 থাকতে হবে, তবে গিয়েই তাকে তুমি প্যাসিভ ভয়েস বলবে। তাহলে এটাকে আমি কি বলবো? এটাকে আমি বলবো অ্যাক্টিভ ভয়েস, যেহেতু বি ভার্বের সাথে V3 নেই, অ্যাক্টিভ ভয়েস। 4 নম্বরে চলে আসি। দ্য বয় স্যাং আ সং। স্যাং হচ্ছে V2 ফর্ম, V2 মানে হচ্ছে আমাদের অতীতের ফর্ম, মানে অতীতে গিয়েছিল। বালকটি গিয়েছিল একটি গান। কোনো V2 কোনো হচ্ছে বি ভার্ব আছে, কোনো বি ভার্ব নেই, V3 আছে, V3 নেই। তাহলে একে কি বলবো? একে বলবো হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস। আচ্ছা, আরও আরেকখানা জিনিস, অনেকের মনে এটা কনফিউশন আসতে পারে, স্যার যদি বি ভার্ব থাকে আর যদি V3 না থাকে, অথবা যদি V3 আছে তার আগে বি ভার্ব নেই, তাহলে তাকে কি বলতে পারি? তাকে তো বলতে পারি প্যাসিভ ভয়েস। না, বি ভার্বও থাকতে হবে আবার V3ও থাকতে হবে। যদি দুটোর কম্বিনেশন থাকে তবে গিয়েই তাকে প্যাসিভ বলবে। 5 নাম্বার, আই অ্যাম ওয়াচিং আ মুভি। আই অ্যাম ওয়াচিং আ মুভি, এখানে কি আছে? বি ভার্ব আছে, কিন্তু এখানে কি V3 আছে? V3 নেই, একটা আছে কিন্তু অন্যটা নেই, তাই একে কি বলবো? প্যাসিভ ভয়েস বলতে পারবো না, একে আমরা বলবো অ্যাক্টিভ ভয়েস। মনে থাকবে। 6 নম্বরে চলে আসি। আই অ্যাম ওয়াচিং আ মুভি মানে আমি একটা সিনেমা দেখছি। এ ফেমাস পিয়ানো পিস উইল বি পারফর্মড। আ ফেমাস পিয়ানো পিস উইল বি পারফর্মড। চলো এখানে দেখি, এখানে কি রয়েছে? বি রয়েছে, আমি দেখতে পেলাম এখানে বি আছে, আর পারফর্মের V3 ফর্ম তো পারফর্মড। তাহলে এখানে তো আমার বি এর এই কেসটা তো ম্যাচ করে গেল, বি ভার্বের সাথে V3 রয়েছে, আর আমরা জানি বি ভার্বের সাথে যদি V3 থাকে তাকে কোন ফর্মে ফেলবো? প্যাসিভ ভয়েসে ফেলবো। বুঝতে পেরেছি? চলো 7 নাম্বার, নিজেরা পড়ো আর নিজেরা পড়ে বলার চেষ্টা করো। হিজ নিউ বুক হ্যাজ অলরেডি বিন রেড। হিজ নিউ বুক হ্যাজ অলরেডি বিন রেড। হিজ নিউ বুক হ্যাজ অলরেডি বিন রেড, এখানে কি? এখানে তো হ্যাজ ভার্ব আছে, তাহলে বি ভার্ব নেই। কিন্তু এক সেকেন্ড ওয়েট করো একটু, এখানে কি দেখতে পাচ্ছি? এখানে তো বিন আছে, আর যেটা বিন আছে আমরা উপরে একটু আগে যেখানে আমরা ছক করলাম, দেখো যেখানে বি এর ছক করেছি সেখানে দেখো আমরা বিনটাকেও লিখেছি, তাহলে বি এর আন্ডারে তো বিনও পড়ে, মানে বি এর V3 ফর্ম হচ্ছে বিন, আর বিন মানেই হচ্ছে বি ভার্ভ। তাহলে এটা বি ভার্ভ হলো। আর রেড, এখানে কি আছে? রেড আছে, এটা আছে V3। কি করে বুঝলাম এটা V3? কারণ এখানে হ্যাজ আছে, হ্যাজের পরে কে বসে? V3 বসে, তাই এখানে আমরা বুঝতে পারলাম এটা রিড নয়, এটা রেড। তাহলে বিনের পরে মানে বি ভার্বের পরে V3 হয়েছে, তাহলে একে আমরা কি বলবো? প্যাসিভ ভয়েস বলবো। ক্লিয়ার হলো ব্যাপার? যদি 6 আর 7 নাম্বারকে ভালো করে লক্ষ্য করো তবে দেখতে পারবে 6 আর 7 নাম্বারে কিন্তু কোনো রূপ বাই প্রিপোজিশন নেই, তা সত্ত্বেও এটাকে আমি কি বললাম? প্যাসিভ বলে কিন্তু গণনা করলাম। আমি তোমাদেরকে এটা বোঝাতে চাইলাম যে এখনকার এক্সামে কিন্তু বাই দিয়ে মানে সবসময় থাকবে এটা কিন্তু ভাববে না, ম্যাক্সিমাম জায়গায় বাই বলে থাকবে না, কিন্তু তোমাদেরকে চিনতে হবে এটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে। যদি এটাই চিনতে না পারো যে কোশ্চেন কিসে আছে, সাপোজ কোশ্চেনটা লেখা আছে মানে যেটা WBPতে হচ্ছে সাধারণত, WBPর স্টুডেন্টরা অনেকে বুঝতেই পারছে না এটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে, তো করবো কিসে এবার? অনেক সময় ইনস্ট্রাকশনও দেবে না যে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করো বা প্যাসিভ থেকে অ্যাক্টিভে করো, কোনো রকম ইনস্ট্রাকশনও দেবে না, জাস্ট কোশ্চেনটা দিয়ে দেবে উপরে আর নিচে 4খানা অপশান থাকবে। আর বিশ্বাস করো যখন টোটাল ভয়েস চেঞ্জের আমার এটা কমপ্লিট হয়ে যাবে, দেখার সাথে সাথে 3 সেকেন্ড ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম 3 সেকেন্ড বা 4 সেকেন্ড লাগবে এক একটা অ্যান্সার হচ্ছে ক্লিক করতে, মানে MCQর থেকেও তাড়াতাড়ি তোমার অ্যান্সার ক্লিক হয়ে যাবে। কিন্তু খুব মনোযোগ সহকারে দেখবে, যা যা জিনিস বলবো প্রতিটা জিনিস বুঝবে। তাহলে সবার প্রথমে আমরা বুঝতে পারলাম ভয়েস চেঞ্জের প্রথম পার্ট যে প্যাসিভ ভয়েসকে কিভাবে চিনব। বাই দ্বারা নয়, বাই দ্বারা চিনতাম ছোটবেলায়, এবার কি দ্বারা চিনব? বি ভার্বের পরে V3, অলওয়েজ বি ভার্বের পরে যদি V3 থাকে তখন তাকে বলবো প্যাসিভ ভয়েস। ক্লিয়ার? এছাড়া মিনিংয়ের অনুসারে কিভাবে হতে পারে, মিনিংয়ের অনুসারে আমরা অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েসকে চিনতে পারি, সেটা এর পরের স্লাইডে বুঝতে পারবে। চলে আসি, অ্যাক্টিভ ভয়েসের অর্থ কি বা কখন ব্যবহার করব, খুব ইম্পর্টেন্ট জিনিস। আজকে কি বললাম? আজকে টোটালটা ফাউন্ডেশন, আজকের জিনিসকে 100% বুঝে নাও, যেটা বুঝে যাবে সে টোটাল ভয়েস চেঞ্জ বুঝে যাবে একেবারে শিওর। অ্যাক্টিভ ভয়েসের অর্থ কী? আমরা জানি দুটো ভয়েস আছে, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, আরও ভয়েস আছে, কিন্তু জেনারেলি আমাদের ইউজ হয় সবথেকে বেশি অ্যাক্টিভ আর প্যাসিভ। তাহলে অ্যাক্টিভ ভয়েসের অর্থ কী বা অ্যাক্টিভ ভয়েস আমরা কেন ব্যবহার করব?
বা প্যাসিভ ভয়েস কেন ব্যবহার করব, আর ব্যবহার করলে তো কখন ব্যবহার করব, কারণটা কি ব্যবহার করার, সমস্ত কিছু এবার ধীরে ধীরে করে জানবো। অ্যাক্টিভ ভয়েসের অর্থ কি বা কখন ব্যবহার করব। চলো প্রথমেরটাকে পড়ি। আগে দেখো এটা কি সত্যি সত্যি অ্যাক্টিভ ভয়েসে লেখা আছে। হি রোট আ নোভেল, হি রোট আ নোভেল, সে লিখেছিল একটি নোভেল। এটা কি এটা কি অ্যাক্টিভে না প্যাসিভে? তোমরা বললে এই সেন্টেন্সে বি ভার্বও নেই, ভি3ও নেই। আর বি আর ভি3 যদি না থাকে তবে তাকে আমি শিওর শর্ট অ্যাক্টিভ ভয়েস তো বলতে পারি। আর অ্যাক্টিভ ভয়েস বলছে, এবার মিনিংয়ে আসি আমরা। হি রোট আ নোভেল, সে লিখেছিল একটি নোভেল। এতক্ষণ ধরে আমরা কি করছিলাম, যে স্ট্রাকচার দেখছিলাম, স্ট্রাকচারে বি ভার্ব আর ভি3 আছে কিনা। এবার আমরা মিনিং অনুসারে কাজ করব, বা এটা বুঝবো অ্যাক্টিভ ভয়েস যখন থাকে তখন কেন আমরা অ্যাক্টিভ ভয়েস ইউজ করি, মানে অ্যাক্টিভ ভয়েস ইউজ করার অর্থটা কি এবার সেটা বুঝবো। হি রোট আ নোভেল, সে একটি নোভেল লিখেছিল। আমার কি দরকার ছিল কি অ্যাক্টিভ ভয়েসে লেখা, আমার তো প্যাসিভ ভয়েসও লিখতে পারতাম। এটা টোটালি ডিপেন্ড করবে স্পিকারের উপরে, যে বলছে, যে বলছে তার মনে, মানে আমি এই কথাটা বললাম হি রোট আ নোভেল, হি রোট আ নোভেল, তার মানে আমি এখানে জোর দিচ্ছি হি এর উপরে। আচ্ছা চলো আগের আমি সেন্টেন্সটাকে একটু ব্রেক করি। ব্রেক মানে আশা করি তোমরা তো এটুকু জানো, হিটাকে আমরা কি বলবো, সাবজেক্ট না অবজেক্ট। তোমরা বললে হিকে বলবো সাবজেক্ট। এবার যারা এটা জানো না যে কাকে সাবজেক্ট বলে কাকে অবজেক্ট বলে, সেটা কিন্তু খুবই মুশকিলের ব্যাপার। স্পেশালি যারা টেন্স জানো তার আগে টেন্স দেখো, তারপরে এটা দেখো, নাহলে কিন্তু সেরকম কোনো লাভ পাবে না, নাহলে সেরকম অর্থ বুঝতে পারবে না, নাহলে সেই মুখস্থ বিদ্যাই হতে থাকবে। আর যদি টোটালি কনসেপ্ট অনুসারে করতে চাও তবে টেন্সকে আগে ক্লিয়ার করো, লজিক্যালি ক্লিয়ার করো, তারপরে এটাকে দেখো। দেখো আমি তা সত্ত্বেও লিখে দিই আমি কি করে সাবজেক্ট পেতে পারি। যখনই আমরা ভার্ভকে হু দ্বারা অথবা অথবা হোয়াট দ্বারা কোশ্চেন করি, আমরা যদি ভার্ভকে হু অথবা হোয়াট দ্বারা কোশ্চেন করি আর যে অ্যান্সারটা পাই তাকেই আমরা কি বলবো, সাবজেক্ট বলবো। চলো এখানে কোশ্চেন করি। এখানকার ভার্ব হচ্ছে রোট, আর রোটটা কেমন ধরনের ভার্ব, প্রেজেন্ট নাকি পাস্ট নাকি হচ্ছে ভি3? তো এটাকে আমাদের পাস্ট ফর্মে রয়েছে। তো হি রোট আ নোভেল, চলো এবার আমরা কোশ্চেন করি, হু দ্বারা কোশ্চেন করি। হু রোট আ নোভেল, কে লিখেছিল নোবেলটা, অ্যান্সার কি আসবে, হি। যেহেতু হি আসছে তাই হিকে কি বলবো, সাবজেক্ট। কারণ আমি একটু আগে বললাম হু দ্বারা কোশ্চেন করে যে অ্যান্সার পাবো তাকেই আমরা কি বলবো, সাবজেক্ট বলবো। তাহলে এটা সাবজেক্ট, এটা ভার্ব হয়ে গেল, আর আ নোভেল কি হয়ে গেল, অবজেক্ট হয়ে গেল। বুঝতে পেরেছি? তাহলে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট এটা রয়েছে। এবার আমরা অ্যাক্টিভ ভয়েসের অর্থটা কি যেটা নিয়ে আলোচনা করছিলাম, যেটা আমাদের মেন পয়েন্ট। সে লিখেছিল একটি নোভেল। এখানে আমি অ্যাক্টিভ ভয়েস কেন ইউজ করছি, কারণ না আমার এখানে ইচ্ছা যে সাবজেক্ট তাকে বেশি প্রাধান্য দেওয়ার, যে সাবজেক্ট তাকে বেশি প্রাধান্য দেওয়ার অর্থ মানে সে লিখেছিল একটি নোভেল, সে লিখেছিল একটি নোভেল। আমার এখানে নোভেলটা ইম্পর্টেন্ট নয়, লিখেছিল ইম্পর্টেন্ট নয়, সে লিখেছিল নোভেলটা, এটা আমার কাছে ইম্পর্টেন্ট, তাই আমি অ্যাক্টিভ ভয়েসে লিখলাম। সাপোজ তোমাদের এটা বুঝতে সুবিধা হবে, এখানে হিয়ের বদলে আমি ধরে নিলাম যে সচিন টেন্ডুলকর বলে লেখা আছে। সচিন টেন্ডুলকর রোট আ নোভেল। ভেবে দেখো সচিন টেন্ডুলকর তো একটা প্লেয়ার, সে কি করেছে, একটা নোভেল লিখেছে। সে যখন নোভেল লিখবে আমাকে বলো একটা জিনিস, নোভেলটা ইম্পর্টেন্ট হবে না সচিন টেন্ডুলকর লিখেছে এটা বেশি ফেমাস হবে? তুমি কি বলতে চাইবে? তোমার যদি বলার ইচ্ছে এরকম থাকে যে সচিন টেন্ডুলকর এই যে নোভেলটা লেখা হয়েছে, আরে এটা সচিন টেন্ডুলকর লিখেছে, সচিন টেন্ডুলকর নোভেলটা লিখেছে, তার মানে সচিন টেন্ডুলকরকে তুমি ইম্পর্টেন্ট দিচ্ছ। কার তুলনায়? এই নোভেলের তুলনায় যখন তুমি সচিন টেন্ডুলকরকে বেশি হচ্ছে কি করছো, প্রাধান্য দিচ্ছ, তখন তুমি অ্যাক্টিভ ভয়েস ইউজ করো। ক্লিয়ার হলো ব্যাপারটা? সাপোজ এই দেখো সচিন টেন্ডুলকর সে কি করেছে, সে একটি নোভেল লিখছে। সাপোজ সে একটা নোভেল লিখেছে। এবার বলো সচিন টেন্ডুলকর যদি একটা নোভেল লেখে তুমি সেই ক্ষেত্রে কাকে গুরুত্ব দেবে? সাধারণত সচিন টেন্ডুলকর কি লিখেছে আমার যায় আসে না, কিন্তু কে লিখেছে, সচিন টেন্ডুলকর লিখেছে। তাই আমি কি করলাম, সচিন টেন্ডুলকরকে আমি অ্যাক্টিভ ভয়েসে লিখলাম। এই ক্ষেত্রে হিয়ার বদলে আমি এখানে কি লিখতে পারতাম, সচিন টেন্ডুলকর রোট আ নোভেল। তাহলে কি সচিন টেন্ডুলকর একটি নোভেল লিখেছে, আমার ইম্পর্টেন্স কাকে দিলাম, সচিন টেন্ডুলকরের উপরে। এর থেকে কি বুঝতে পারলাম, যখনই আমরা সাবজেক্টকে ইম্পর্টেন্ট দেব, ভালো করে বুঝে নাও, সচিন টেন্ডুলকর বা হি এরা কি ছিল, সাবজেক্ট, এই বাক্যের সাবজেক্ট। যখনই আমরা সাবজেক্টকে গুরুত্ব দেব
তখনই আমরা অ্যাক্টিভ ভয়েস ইউজ করব। চলো দ্বিতীয় নাম্বার সেন্টেন্স আসি, আরও ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। আগে বলো হচ্ছে কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট, কোনটা হচ্ছে সাবজেক্ট, এটা বলো। মাই সন আমাদের সাবজেক্ট, কে গিয়েছিল গান? মাই সন, তাহলে এটা হয়ে গেল সাবজেক্ট। তার এটা হয়ে গেল ভার্ব। আর আ সং এটা কোন ভার্ব? V2 ফর্ম। আর আ সং এটা আমাদের হয়ে গেল হচ্ছে অবজেক্ট। এবার আমার এটা অ্যাক্টিভ ভয়েসে লেখা আছে, কারণ প্যাসিভ ভয়েস নেই। প্যাসিভ ভয়েসে থাকলে বি প্লাস V3 থাকতো। এবার প্রশ্ন হচ্ছে আমি এখানে লিখেছি মাই সন স্যাং আ সং, আমার ছেলে একটি গান গেয়েছিল, আমার ছেলে একটি গান গেয়েছিল। আমি কেন এটা অ্যাক্টিভ ভয়েসে লিখলাম? আমি এখানে কার উপরে জোর দিচ্ছি? সঙের উপরে জোর দিচ্ছি নাকি মাই সনের উপরে জোর দিচ্ছি? এবার তোমরা ন্যাচারালি বলো। তোমরা বললে আপনি না মাই সনের উপরে জোর দিতে চেয়েছেন, তাই আপনি অ্যাক্টিভ ভয়েসে লিখেছেন যে আমার ছেলে গান গেয়েছে। কি গান গেয়েছে যাই আসে না, সুরে গিয়েছে না বেসুরা গিয়েছে যাই আসে না, বুঝতে পেরেছি ব্যাপারটা। কিন্তু আমার ছেলে গিয়েছে, আমার ছেলে, আমি আমার ছেলের উপরে জোর দিচ্ছি, আমার ছেলে জোর দিচ্ছে। যখনই আমি সামনের জনকে, আমার কথা নিজে নিজে তো কথা বলা হয় না, সামনে কেউ দাঁড়িয়ে থাকে, তো আমি যখনই সামনের জনকে এই কথাটা বলতে যাব যে মাই সন স্যাং আ সং, তখনই সামনের জন ভাববে আরে বাপরে ওর ছেলে গিয়েছে, ওর ছেলে গিয়েছে। বুঝতে পেরেছি? এই যে সামনের জনকে এই ভাবটা পাওয়ানোর জন্য, আমার ছেলের উপরে জোর দেওয়ার জন্য যে ভয়েস ইউজ করব সেটাই হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে কার উপরে জোর দিচ্ছি আমরা অ্যাক্টিভ ভয়েসের? সাবজেক্টের উপরে। যখনই সাবজেক্টের উপরে এমফাসাইজ করতে হবে সামনের জনকে বোঝানোর জন্য, তখনই আমরা অ্যাক্টিভ ভয়েস ইউজ করব। কিন্তু যদি আমরা এই অবজেক্টের উপরে জোর দিতাম, অবজেক্টের উপরে জোর দিতে হতো, তবে কিন্তু আমরা অ্যাক্টিভ ভয়েস ইউজ করতাম না। একটু পরেই ব্যাপারটা আসবো। চলো আসি তৃতীয় নাম্বার এক্সাম্পলে। আই অ্যাম ওয়াচিং দ্য মুভি, আই অ্যাম ওয়াচিং দ্য মুভি, এখানে সাবজেক্টকে আই হয়ে গেল সাবজেক্ট, অ্যাম কি? অ্যাম হচ্ছে হেল্পিং ভার্ভ, আর ওয়াচিং হয়ে গেল আমাদের মেইন ভার্ভ, আর হচ্ছে দ্য মুভি হয়ে গেল আমাদের হচ্ছে অবজেক্ট। এটা কোন কিসে লেখা আছে বলো? প্যাসিভে নাকি অ্যাক্টিভে? তোমরা বলো এটা প্যাসিভে লেখা আছে। কি করে বুঝলাম? বি এর সাথে V3 নেই, তাই প্যাসিভ। আই অ্যাম ওয়াচিং দ্য মুভি। এবার বলো আমি কাকে এমফাসাইজ করতে চাইছি? মুভিকে নাকি হচ্ছে সাবজেক্টকে, আইকে? কাকে হচ্ছে আমি এমফাসাইজ করতে চাইছি? অ্যাক্টিভ ভয়েসে লেখা কাকে এমফাসাইজ করছি? সাবজেক্টকে এমফাসাইজ করব, সাবজেক্টকে। তাই আমি এটা অ্যাক্টিভ ভয়েসে লিখেছি। ক্লিয়ার হলো কথাটা? যখনই তুমি সেন্টেন্স দেখতে পারবে অ্যাক্টিভ ভয়েসে আছে, তার মানে সাবজেক্টকে এমফাসাইজ করা হচ্ছে। সামনে যে লিসেনার রয়েছে, তুমি স্পিকার, তুমি বলছো তুমি স্পিকার, সামনে যে তোমার কথা শুনছে সে হচ্ছে লিসেনার, তাকে তুমি কি করছো? তাকে তুমি বলতে, তাকে যেই তুমি অ্যাক্টিভে বলছো, অ্যাক্টিভ ভয়েসে বলছো, তার মানে ও বুঝতে পারবে সাবজেক্টকে এমফাসাইজ করা হচ্ছে এখানে। পরে যে কাজটা করা হয়েছে অবজেক্ট বেশি গুরুত্বপূর্ণ নয়, কিন্তু সাবজেক্ট বেশি গুরুত্বপূর্ণ। আই অ্যাম ওয়াচিং দ্য মুভি, আমি দেখেছি সিনেমাটা, আমি দেখেছি সিনেমাটা। সিনেমাটা কি সেটা যাই আসে না, কিন্তু আমি সিনেমা দেখেছি, আমি সিনেমা দেখছি। আই অ্যাম ওয়াচিং মানে বর্তমানে কন্টিনিউ। আই অ্যাম ওয়াচিং আমি দেখছি সিনেমা, আমি সিনেমাটা দেখছি, মানে কার উপরে গুরুত্ব দিচ্ছি? কি সিনেমা দেখতে যাই আসে না, কিন্তু আমি দেখছি, আমি, আমার উপরে ইম্পর্টেন্ট, তাই আমি অ্যাক্টিভ ভয়েসে লিখেছি। যদি সিনেমা ইম্পর্টেন্ট হতো তবে প্যাসিভ ভয়েস করে দিতাম, অবজেক্ট যদি ইম্পর্টেন্ট হতো তবে প্যাসিভ করতাম। সাবজেক্ট ইম্পর্টেন্ট, সাবজেক্টের উপরে জোর দিচ্ছি, এমফাসাইজ করছি, তাই অ্যাক্টিভ ভয়েস। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এর থেকে বেশি এক্সপ্লেন করার দরকার নেই। তো যেটা বলছিলাম, মাই সন, সাপোজ ভাবো এটা তোমার ছেলে, তোমার ছেলে গিয়েছে। এমন অনেক প্যারেন্টস আছে শুধু দেখবে নিজের ছেলের হচ্ছে কি করে দেবে, হচ্ছে বাড়িয়ে বাড়িয়ে বলবে আমার ছেলে গিয়েছে, আমার ছেলে ড্রয়িংয়ে এত পেয়েছে, আমার ছেলে পরীক্ষাতে এত পেয়েছে, আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে। তো তাদের জন্য তারা কি করবে? অ্যাক্টিভে বলবে। কিন্তু কিছু কিছু জন আছে তারা বলবে গানটা গেয়েছিল, কে গেয়েছিল, তারপরে গিয়ে বললো আমার ছেলে গানটা গেয়েছিল, একটু পরেই বুঝতে পারবে ওটা প্যাসিভ হয়ে গেল। পরেরটাই আমি সিনেমা দেখছি, কে দেখছে? আমি দেখছি। এই যে আমিটা গুরুত্বপূর্ণ, আমিটা গুরুত্বপূর্ণ। এই যে সিনেমা যেটা রয়েছে এখানে, সিনেমা যেটা চলছে এটাই গুরুত্বপূর্ণ নয়, এটারই নাম হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আশা করি বুঝতে পারলে? যেখানে সাবজেক্ট ইম্পর্টেন্ট কিন্তু অবজেক্টকে বেশি গুরুত্ব দেওয়া হয় না, সাবজেক্টকে প্রচুর গুরুত্ব দেওয়া হয়। কোথায়? অ্যাক্টিভের ক্ষেত্রে। যখনই এর পরে তুমি সাবজেক্টকে গুরুত্ব দেবে তখনই লিখবে অ্যাক্টিভে।
চলে আসি পরের কেসে। এবার বলো, সবসময় কি সাবজেক্টকেই শুধু গুরুত্ব দিতে হবে নাকি তুমি অবজেক্টকেও কখনো কখনো গুরুত্ব দেওয়ার দরকার পড়ে? তোমরা বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবজেক্টকেও গুরুত্ব দেওয়ার দরকার পড়ে। এটা ডিপেন্ড করবে সিচুয়েশনের উপরে, এটা ডিপেন্ড করবে মেন্টাল, মানে হচ্ছে কেমন তুমি মানসিকতার ব্যক্তি তার উপরে ডিপেন্ড করবে। যেমন আমি একটু আগে বললাম যে হচ্ছে আমার ছেলে গানটা গেয়েছে, কেউ কেউ বলবে অন্য মানসিকতা অন্যান্য গার্জেনের থাকতে পারে, কেউ বলে যে ওই গানটা গাওয়া হয়েছে, ওই গানটা মানে সাপোজ ধরলাম যে কোনো একটা দেশভক্তির গান, ওই দেশভক্তির গানটা গাওয়া হয়েছিল ওই ফাংশানে, সে বললই না কে গেয়েছে, উচ্চ করে দিল, কারণ ওটা বেশি ইম্পর্টেন্ট না তার কাছে, সেই গার্জেনের কাছে ইম্পর্টেন্ট দ্য সং। দ্য সং মানে সেই সং যেটা দেশভক্তির সং, ওটা তার কাছে ইম্পর্টেন্ট, তাই সে কি বলবে, প্যাসিভ ভয়েস ইউজ করবে। চলো এবার বুঝি আমরা। আর নোভেল ওয়াজ রিটেন বাই হিম, আর নোভেল ওয়াজ রিটেন বাই হিম যেটা আমরা লিখেছিলাম কিছুক্ষণ আগে অ্যাক্টিভে, যেটা লিখেছিলাম হিরোটা নোভেল, এটা লিখেছিলাম তো আমরা হিরোটা নোভেল, এটাকেই না আমরা প্যাসিভ করেছি। এই তিনটে সেন্টেন্সকে আমি প্যাসিভ করে হচ্ছে নিচে লিখেছি, ঠিক আছে। হিরোটা নোভেল, মাই সন স্যাং এ সং, আর আই অ্যাম ওয়াচিং দ্য মুভি, এটাকে মাথায় রাখো আর তারপরের সাথে হচ্ছে জিনিসটাকে ভাবনা চিন্তার চেষ্টা করো। প্যাসিভ ভয়েসের অর্থটা কি দেখো, আর নোভেল ওয়াজ রিটেন বাই হিম। আচ্ছা সবার আগে দেখো এটা অ্যাক্টিভে না প্যাসিভে, তুমি বললে এটা বি ভার্ভ আর এটা কি রয়েছে ভি3। বি ভার্ব আর ভি3 থাকা মানে তুমি এটাকে ডাইরেক্ট বলে এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে আছে। আর প্যাসিভ ভয়েসে যখনই থাকে তার মানে প্যাসিভ ভয়েসে কি করা হয় জানো তো, শুরুতে কাকে রাখা হয়, শুরুতে সাবজেক্ট নয়, শুরুতে রাখা হয় যেটা অবজেক্ট ছিল। দেখো নোভেলটা আগে কি ছিল, অবজেক্ট ছিল, আর এখন কি হয়ে গেছে, সেটাই এখন হয়ে গেছে সাবজেক্ট। এটা অবজেক্ট, এটা কিন্তু অরিজিনালিতে কি ছিল, অবজেক্ট ছিল কার, অ্যাক্টিভ ভয়েসে, কিন্তু এখনই এটা কি হয়ে গেছে, সাবজেক্ট হয়ে গেছে, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। তাহলে যেটা অবজেক্ট ছিল অ্যাক্টিভ ভয়েসের, সেটা প্যাসিভ ভয়েসের সাবজেক্টে চলে এলো। এবার দেখো আমি গুরুত্ব কাকে দিচ্ছি, নোবেলকে। তো অনেক সময় নোবেলটা কে লিখেছে, সচিন লিখেছে না সৌরভ লিখেছে না কে লিখেছে আমার যায় আছে না, কিন্তু একটা নোবেল লেখা হয়েছে দেশের অর্থ ব্যবস্থার উপরে, দেশের এই ভোটের উপরে, বা কোনো একটা ব্যক্তির উপরে, কারোর জীবনী সম্পর্কে একটা নোভেল লেখা হয়েছে, বা কোনো একটা সংগ্রামী নোভেল লেখা হয়েছে। তো সেই ক্ষেত্রে কি বলা যেতে পারে, নোভেলের উপরে তুমি গুরুত্ব দিচ্ছ, তুমি যখনই নোভেলের উপরে গুরুত্ব দিচ্ছ তখন কে লিখেছে আমার যায় আসে না, নোভেল লেখা হয়েছে, এটা ইম্পর্টেন্ট। তাই তুমি এখানে কি ভার্ব ইউজ করবে, কি ভয়েস ইউজ করবে, প্যাসিভ। এ নোভেল ওয়াজ রিটেন বাই হিম, এটা চিন্তা করো না যে কিভাবে প্যাসিভ ভয়েস করব, ওটা আমি শেখাচ্ছি না, ওটা তো আমি শেখাবোই। আগে যেটা শেখাচ্ছি সেটাকে 100% শিখে নাও, তবে গিয়ে পরের জিনিসটা সেকেন্ডে অ্যান্সার করবে, 2 থেকে 3 সেকেন্ডে। কিন্তু ভিডিও এই যে ভয়েস চেঞ্জের টোটাল জিনিসটা অনেকটা লেন্দি হবে, মনে রাখো এটা। তো আর নোভেল ওয়াজ রিটেন বাই হিম, একটা নোভেলকে লেখা হয়েছিল তার দ্বারা, একটি নোভেলকে লেখা হয়েছিল তার দ্বারা। তাহলে এখানে ইম্পর্টেন্সটা কাকে দিচ্ছে, সচিন টেন্ডুল, হিমের বদলে আমি সচিন টেন্ডুলকরও লিখতে পারতাম, কোনো যায় আসে না, সচিন টেন্ডুলকর। তাহলে আমি গুরুত্ব কি সচিন টেন্ডুলকরের উপরে দিচ্ছি নাকি নোবেলের উপরে দিচ্ছি, সচিন টেন্ডুলকরের উপরে আমি সেরকম গুরুত্ব দিচ্ছি না, বা সৌরভ গাঙ্গুলির উপরে আমি সেরকম গুরুত্ব দিচ্ছি না। বুঝতে পেরেছি ব্যাপারটা, আমি গুরুত্ব দিচ্ছি যে নোবেলের উপরে, যে নোবেলটা লেখা হয়েছে। দ্বিতীয় নাম্বার এক্সাম্পলে চলে আসি, দ্য সং ওয়াজ সাং, বি ভার্বের সাথে এটা বি ভার্ব, আর সাং হচ্ছে ভি3, বি ভার্বের সাথে ভি3 রয়েছে, তাহলে এটা কোন ভয়েসে রয়েছে, প্যাসিভে আছে। আর দেখো দ্য সং, এটা কি ছিল এর আগের স্লাইডে, এটা ছিল হচ্ছে অবজেক্ট, আর এই অবজেক্ট এখন সাবজেক্টে চলে এসেছে। কেন, কারণ আমি সঙের উপরে গুরুত্ব দেবো। সাপোজ সংটা হচ্ছে দেশভক্তির গান, যে দেশভক্তির গানটা হচ্ছে সবার সামনে গাওয়া হয়েছে, তুমি একজন প্যারেন্টস, একজন সঠিক মাপের প্যারেন্টস, সঠিক মাপের গার্জেন, তুমি বললে দেশভক্তির ওই গানটা গাওয়া হয়েছে, বুঝতে পেরেছো। কিন্তু কিছু কিছু প্যারেন্টস কি আছে, বলবে আমার ছেলে গেয়েছে, তার কাছে গুরুত্ব না দেশভক্তি গান গাইলো নাকি হচ্ছে হিন্দি গান গাইলো, কোনো যায় আসে না, তার কাছে গুরুত্ব হচ্ছে আমার ছেলে। কিন্তু কিছু কিছু জনের কাছে গুরুত্ব হতে পারে সিচুয়েশনের উপরে বেস করে, মেন্টালিটির উপরে বেস করে, যে সে বলতে চাইছে আমার ছেলে গায়ক, বা হচ্ছে অরিজিৎ সিং গায়ক, বা অন্য কোনো গায়ক গায়ক, সেটা ইম্পর্টেন্ট না, কিন্তু গানটা ছিল দেশভক্তির গান, ওইটা ইম্পর্টেন্ট। দ্য সং ওয়াজ সাং, কথা বুঝতে পারলাম। যখনই সঙের উপরে আমি গুরুত্ব দেব তখনই আমি কি ইউজ করব, প্যাসিভ ভয়েস ইউজ করব।
এই কারণে আমি প্যাসিভ ভয়েস ইউজ করেছি। আর তুমি যদি চাও এখানে বাইয়ের পরে হচ্ছে মাই সন দিতে দেবে তো দেবে, অসুবিধার কিছু নেই। যদি না দিতে চাও তো না দেবে, কারণ এটা খুব বেশি গুরুত্বপূর্ণ কিন্তু নয়। এই কারণে অনেক জায়গায় বাইয়ের পরে যে এজেন্ট থাকে বা সাবজেক্ট থাকে সেটা কিন্তু উচ্চ অবস্থায় থাকে, কারণ সেটা অত গুরুত্বপূর্ণ হয় না। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। চলে আসি পরের জিনিসে। দ্য মুভি ইজ বিং ওয়াচড বাই মি, যেটা বলছিলাম আমি একটি টিভি দেখছি, আমি একটি সিনেমা দেখছি, এটা বলেছিলাম আমার উপরে গুরুত্ব দিচ্ছি, কিন্তু এবার কি হচ্ছে, দ্য মুভি ইজ বিং ওয়াচড বাই মি, তার মানে হচ্ছে মুভিটা, সিনেমাটা দেখা হচ্ছে, সিনেমাটা দেখা হচ্ছে, সিনেমাটা দেখা হচ্ছে। এবার আমি সিনেমার উপরেই গুরুত্ব দিলাম। সাপোজ ধরে নাও এটা হচ্ছে সিনেমা, এটা হচ্ছে সিনেমা যেটা খুবই মানে ইম্পর্টেন্ট একটা সিনেমা, বলতে পারো যে একটা বার্নিং একটা টপিক, মানে বলতে পারো একটা হরর সিনেমা যেটা কেউ দেখে না বা দেখলে খুব ভয় পায়, মানে এটা একটা খুবই মানে গুরুত্বপূর্ণ একটা সিনেমা ধরে নিচ্ছি আমি। আর যাকে হচ্ছে দেখতে সবাই ভয় পায়, আর সেটাকে দেখছে, আমি দেখছি, আর সেই সময় আমি কি গুরুত্ব দেব, মুভিকে। দ্য মুভি ইজ বিং ওয়াচ, সিনেমাটাকে দেখা হচ্ছে। অথবা সিনেমাটাকে সাপোজ ধরে নাও কোনো একটা সিনেমা আছে, গভর্নমেন্ট যেটাকে কি করেছে, ব্যান্ড করে দিয়েছে। সাধারণত কি ভালো ভালো সিনগুলোকে কি করে দেওয়া হয়, সব হচ্ছে কাটছাট করে দেওয়া হয়। উল্টোপাল্টা যে সিনেমা আছে সেগুলোকে সব চালিয়ে দেওয়া হয়। সেন্সার বোর্ড তো এটাই করে। ভালো সিনেমা যেগুলো দেশভক্তি, যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন দিচ্ছে জনগণকে, সেগুলো সেন্সার বোর্ড কী করে দেবে, কাট করে দেবে। উল্টোপাল্টা সিনেমা সেগুলো সেন্সার বোর্ড কী করে দেবে, মঞ্জুরি দিয়ে দেবে, বলে যে হ্যাঁ ঠিক আছে চালাও। এটাই তো হয় আমাদের। তো যাই হোক, কোনো একটা ভালো সিনেমা যাকে কি করা হয়েছে, যাকে সাধারণত ধরে নিলাম হচ্ছে ব্যান্ড করে দেওয়া হয়েছে সেন্সার বোর্ড তরফ থেকে বা গভর্নমেন্টের তরফ থেকে। এবার তুমি কি করছো, ওই সিনেমাটাই দেখছো, তাহলে কি বলবে, তুমি কার উপরে জোর দিলে, আর তুমি বলে ওই সিনেমাটা যখন দেখছো তখন তুমি কি বলবে, দ্য মুভি ইজ বিং ওয়াচড, দ্য মুভি ইজ বিং ওয়াচ, তার মানে সিনেমাটাকে দেখা হচ্ছে, ওই সিনেমাটাকে দেখা হচ্ছে যে সিনেমাকে ব্যান করা হয়েছে। কে দেখছে ইম্পর্টেন্ট না এই ক্ষেত্রে, ওই সিনেমাটাকে দেখা হচ্ছে যে সিনেমাটাকে ব্যান করা হলো। কার উপরে গুরুত্ব দিচ্ছে, সিনেমাটার উপরে। বুঝতে পেরেছি ব্যাপার। তাহলে এর থেকে খুব ভালো করে জিনিসটা বুঝে নাও, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস আমরা কখন ব্যবহার করব। অ্যাক্টিভ ভয়েস যখন আমরা সাবজেক্টের উপরে মেন গুরুত্ব দেবো, আমার ছেলে গিয়েছে, আমার ছেলে পরীক্ষায় এত নাম্বার পেয়েছে, আমার ছেলে এই হয়েছে, বুঝতে পেরেছি, সেই ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েস, গানটা ইম্পর্টেন্ট, মুভিটা ইম্পর্টেন্ট, কে দেখছে, কে লিখছে। নোবেল লিখেছে সচিন টেন্ডুলকার, তাতে কি যায় আসে, সচিন লিখেছে তো। নোবেলটা ইম্পর্টেন্ট, কারণ নোবেলের টপিকটা ইম্পর্টেন্ট, ওই জন্য নোবেলটা ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছি ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমরা প্যাসিভ ইউজ করবো। আরও একটা জিনিস দেখলাম, প্যাসিভ চেনার জন্য আমরা কি করব, বি ভার্বের সাথে V3। এবার আসবো সব থেকে ইম্পর্টেন্ট পার্টের দিকে। কিছু তোমরা যদি মুখস্থ না করতে চাও হচ্ছে এই ভয়েস চেঞ্জকে, তবে তিনখানা জিনিসকে খুব ভালো করে ব্রেনে নিয়ে নাও। সেটা হচ্ছে, দেখো কিছু জেনারেল রুলস বলাটা ভুল, এটা রুলস বলাটা ভুল, কিছু জেনারেল জিনিস আমাদের জেনে রাখতে হবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে গেলে। নাম্বার 1, অর্থের বা মিনিংয়ের, অর্থ মানে মিনিং, অর্থের বা মিনিংয়ের চেঞ্জ করা যাবে না। এর মানে হচ্ছে তুমি যদি কোনো অ্যাক্টিভ ভয়েসকে তুমি যদি প্যাসিভ ভয়েসে যদি রূপান্তরিত করো, দেখবে অ্যাক্টিভ ভয়েসে যে মিনিংটা ছিল সেই মিনিং যেন প্যাসিভ ভয়েসে গিয়ে পরিবর্তন না হয়ে যায়। সাপোজ এটা লেখা আছে, অমল ফুটবল খেলে, অ্যাক্টিভ ভয়েসে। প্যাসিভ ভয়েস যেই করেছো, লিখছো যে ফুটবল অমলকে খেলে, চলবে না। অমল ফুটবল খেলে, এটা যেমন অ্যাক্টিভ ভয়েসে লিখছো, প্যাসিভ ভয়েসে গিয়েও এটা লেখা হবে, ফুটবল খেলা হয় অমলের দ্বারা। তাহলে মিনিংয়ের কিন্তু কোনো চেঞ্জ হবে না, অর্থের কোনো চেঞ্জ হবে না। তুমি অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাও অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভে আসো, মিনিংয়ের কোনো পরিবর্তন হবে না। কেন হবে না? কারণ সাপোজ আমি কোনো একটা কথা তোমাকে অ্যাক্টিভে বললাম, তুমি সেই কথাটাকেই তুমি যদি প্যাসিভে বলো, তাহলে অর্থটাকেই চেঞ্জ করে বলবে। তাহলে এখানে কি করা হলো, বিকৃতি করা হলো কথা। তো অর্থের বা মিনিংয়ের কোনো চেঞ্জ করা যাবে না অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে গেলে বা প্যাসিভ থেকে অ্যাক্টিভে করতে গেলে। 2 নম্বর জিনিস যেটা আমাদের মাথায় রাখতে হবে, টেন্সের পরিবর্তন হবে না। সাপোজ অ্যাক্টিভে আছে,
সাপোজ কোনো একটা সেন্টেন্স অ্যাক্টিভে আছে আর এটা আছে প্রেজেন্ট ইনডেফিনেটে আছে, প্রেজেন্ট ইনডেফিনেটে আছে, আর তুমি তাকে কি করবে, প্যাসিভ ভয়েসে পরিণত করবে। অ্যাক্টিভ ভয়েসে আছে এটা, আর তুমি প্যাসিভ ভয়েসে পরিণত করবে। সেই ক্ষেত্রেও যেন প্রেজেন্ট ইনডেফিনেটেই যেন থাকে। সেই জন্য আমি বললাম যে টেন্সের কোনো পরিবর্তন হবে না। সাপোজ একটা কন্টিনিউয়াস টেন্সে আছে, তুমি তাকে প্যাসিভে করবে, সেটাও যেন কন্টিনিউয়াসেই থাকে। এই দুটো জিনিস যেন খুব ভালো করে মাথায় থাকে, তাহলে মিনিংয়ের কোনো পরিবর্তন হবে না। 2 নম্বর, টেন্সের কোনো পরিবর্তন হবে না। 3 নম্বর জিনিস তোমাকে চিনতে হবে কোনটা ট্রানজিটিভ ভার্ব আর কোনটা ইনট্রানজিটিভ ভার্ব। একে চিনতে হবে। যে কোনো সেন্টেন্স, যে কোনো ভয়েসকে করার আগে তোমাকে আগে দেখতে হবে ভার্বটা কিসে আছে, ট্রানজিটিভে আছে নাকি ইনট্রানজিটিভে আছে, সেটাকে আগে চিনে নিতে হবে, তারপরে গিয়ে তুমি ভয়েস চেঞ্জ করবে। তো এই 3টে পয়েন্ট অন্তত 10 বার তাড়াতাড়ি করে বলে ফেলো, অন্তত 10 বার এই 3টে জিনিস বলে ফেলো। হচ্ছে মিনিংয়ের কোনো পরিবর্তন হবে না, টেন্সের পরিবর্তন হবে না, আর ভয়েস করার আগে অ্যাক্টিভ থেকে প্যাসিভ হোক বা প্যাসিভ থেকে অ্যাক্টিভে হোক, তুমি কাকে দেখবে, তুমি দেখবে হচ্ছে ভার্বকে, যে ভার্বটা কিসে রয়েছে, অ্যাক্টিভে, ভার্বটা কিসে রয়েছে, ট্রানজিটিভে নাকি ইনট্রানজিটিভে, ট্রানজিটিভে নাকি ইনট্রানজিটিভে। তো এই 3খানা জিনিস 10 বার পরপর করে বলতে থাকো। অর্থের কোনো পরিবর্তন হবে না, অর্থের পরিবর্তন হবে না, করা যাবে না, নালে বিকৃতি হয়ে যাবে, নালে ওটা ভুল হয়ে যাবে। টেন্সের পরিবর্তন করবে না, হবে না। অর্থেরও পরিবর্তন হবে না, না, আর দ্বিতীয়টাতেও না। অর্থের পরিবর্তন হবে না, টেন্সের পরিবর্তন হবে না, হবে না। 3 নম্বরে যেটা মাথায় রাখতে হবে, মানে চিনতে হবে কাকে, কোন ভার্বটা ট্রানজিটিভ আছে নাকি ইনট্রানজিটিভ আছে। ব্যাস এই 3টে তোমাদের কাজ, এছাড়া কোনো কাজ নেই। এই 3টে জিনিস যদি শিখে যাও ম্যাক্সিমাম ফান্ডা কমপ্লিট হয়ে যাবে।